শুভ প্রহর, সবাইকে স্বাগত জানাচ্ছি আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব 20 আজকের আসরে। এই যে নিউ ইয়র্ক শহরে 7 দিনে 3/21 পার্বণে স্বদেশী অনুষ্ঠানে আমাদের শিশু কিশোর বন্ধুরা যে অংশগ্রহণ করে, তারা নৃত্য পরিবেশন করে, সঙ্গীত পরিবেশন করে, উপস্থাপনা করে, আবৃত্তি করে। এই যে এত কিছু করে, ওরা কোথা থেকে শিখে? এই প্রশ্ন নিয়ে আমরা আজকে হাজির হব আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত আজকের আসরে। এই আসরটি প্রযোজনা করেছে আমরা শিশুদের সঙ্গী আশিস, আর প্রচার করছে nrbnews24.com। এই অনুষ্ঠানটি সমন্বয় করছেন সাংবাদিক ওমর আলী। প্রচার হচ্ছে একযোগে ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। আমাদের আজকের মাননীয় অতিথি বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, সংক্ষেপে বিপার অন্যতম কর্ণধার এবং নৃত্য প্রশিক্ষক অ্যানি ফেরদৌস। সেই সাথে আমাদের মোট 6 জন শিশু কিশোর শিল্পী আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা প্রত্যেকের পরিবেশনা শুনব। আমি প্রথম যে 6 জন আমাদের স্ক্রিনে আছেন, আমরা তাদের ছোট্ট পরিচিতি শুনব। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি অ্যানি ফেরদৌসকে। অ্যানি ফেরদৌস দীর্ঘদিন থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপার সাথে জড়িত। তিনি নাচ শেখান, নাচের মুদ্রা শেখান, নাচ নির্মাণ করেন এবং শিশু কিশোরদের বন্ধু হয়ে তাদের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন। এই বিপায় যত শিশু কিশোর আছে সবাই তার বন্ধু। সবার সাথে তিনি শিশুর মতো হয়ে মেশেন এবং এই নিউ ইয়র্ক শহরে বাঙালি নিউ ইয়র্কবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করার জন্য তিনি অন্যান্য পরিচালকদের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরপর পরিচয় করে দেব বিপার ছাত্রী মুন হাইকে। মুন হাই বিপার ছাত্রী। মুন হাই এখন কিশোরী হয়ে গেছে, কিন্তু মুন হাইকে আমরা একদম সেই শিশু বয়স থেকে চিনি। পরিচয় করে দিব নাহরিন ইসলামকে। নাহরিন ইসলামও মোটামুটি শিশু বয়স থেকে বিপার সাথে জড়িত। তিনিও এখন কিশোর শিল্পী আমরা বলতে পারি। পরিচয় করে দেব কামিলা সফি আলমের সাথে। কামিলা সফি আলম, বলো তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7th গ্রেড পড়ি। 7th গ্রেডে পড়ো, বিপার ছাত্রী। এরপর পরিচয় করে দিতে চাই শাফিন চৌধুরী রাতিককে। কেমন আছো বলো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আর এরপরে যারা আসবে, যেমন শেখ সাফওয়ান রহমান, আমিনা ইসলাম, তাদেরকে আমরা পরে পরিচয় করে দিব। আমাদের যেহেতু ছোট্ট বসার জায়গা, এখানে আমরা 6 জনের বেশি একসাথে বসতে পারি না, সেজন্য আমরা এখন 6 জন আছি। এরপর একজন একজন করে পাঠ করবে, তারা পেছনে চলে যাবে, অন্যরা আসবে, তাদের পরিচয় করে দেওয়া হবে, আবার তারা আসবে, আবার চলে যাবে, এভাবে আমাদের অনুষ্ঠান চলবে। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি নাহরিন ইসলামকে। নাহরিন ইসলাম সেলিনা হোসেনের রচনা থেকে কিছু অংশ পাঠ করে শোনাবে। নাহরিন। সবাইকে সালাম। আমি শ্রদ্ধেয় সেলিনা হোসেনের গোলাপকে ভালোবাসতে হলে গল্পটির প্রথম অংশ এখন পড়ছি এবং বাকি অংশ পরে পড়ব। গোলাপকে ভালোবাসতে হলে। সুবর্ণর যন্ত্রণা অনেক, কেননা
সুবর্ণ কখনো কারো কাছে নতজানু হতে জানে না, না অর্থের কাছে, না অস্ত্রের কাছে, না নারীর কাছে। সুবর্ণ সব সময় সবার কাছে এ কথা বলে, ছটফট করে, আর একটা অস্থির চিত্তের পীড়নে কেমন পাংশুটে হয়ে যায়। ভ্যালিয়াম খায়। সুবর্ণর কাছে ঘুম ঘেঁষে না। সুবর্ণ কারো সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না, আর পারে না বলেই অনবরত নিঃসঙ্গ হতে থাকে। নিঃসঙ্গতার সেই ভীষণ মুহূর্তে সুবর্ণ নানাবিধ ভাবনার শিকার হয়। সুবর্ণ একা একা কথা বলে, কখনো চিৎকার করে গান গায়। যখন সুবর্ণ কতগুলো মুহূর্তের মধ্য দিয়ে পার হয়, তখন ফেরদৌসী রহমানের অপূর্ব সুরেলা কণ্ঠটা ভীষণ খারাপ লাগে, আর রেবা আক্তারের বেসুরা কণ্ঠ তার কাছে সুর হয়ে যায়। সেই গুনগুন ধ্বনির মধ্যে ও একটা স্বস্তি খুঁজে পায়। মাঝে মাঝে অফিসে চুপচাপ বসে থাকে সুবর্ণ, কখনো নিবিষ্ট শ্রোতা পেলে অনর্গল কথা বলে। নিক্সন, আমেরিকা, মধ্যপ্রাচ্য, হলিউড, ভিয়েতনাম, অপর্ণা সেন, বিষ্ণু দে, ববিতা, সব বিচিত্র বিষয়। কখনো ইন্টারকনের মদের গ্লাস, কখনো নুরা পাগলা, আর কখনো সেই কিশোরী গণিকা মেয়েটির কথা বলতে বলতে বিষণ্ণ হয়ে যায় সুবর্ণ, যে ঠিক করে শাড়িটাও পরতে পারে না। রাতের ঢাকার কথাও বলেও। দিনের জমজমাট শহরটা কেমন নেতিয়ে পড়ে থাকে অবসন্ন ভিখেরি মেয়ের মতো, ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত। পুলিশের হুইসল নিস্তব্ধতার বুক চিরে তীক্ষ্ণ হয়ে বেরিয়ে যায়। নেশায় কাবু হয় না সুবর্ণ, আসক্তি দমিয়ে রাখতে পারে না ওকে। তবে রাতের ঢাকা বেশ লাগে ওর, হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দের মতো একান্ত আপন, নিবিড়, গভীর মমতা মাখানো। তখন সুবর্ণর বুকটা কেমন করে, আকাঙ্ক্ষার ঠাসা বুনন শিথিল হয়ে যেতে থাকে। সুবর্ণর বুকের ভেতর তখন কেবলই অচিন পাখির আনাগোনা। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ নাহরিন, চমৎকার পড়েছ। আমি এরপরে আমন্ত্রণ জানাবো আমাদের আরো একজন ছোট্ট বন্ধু, সেই ছোটবেলা থেকে বিপার সাথে, বিপার আঙিনায় চলাফেরা করছে, বিভিন্ন মঞ্চে অনুষ্ঠানে গান করছে, উপস্থাপনা করছে, নাচছে, সবকিছুই আমাদের মনের দখলে। মুনহাই, দেখি মুনহাই কি শোনায় আমাদের। আমি সেলিনা হোসেনের লেখা গল্প উপকথা কিছু অংশ এখন পড়ব। হুরানিকে গাঁয়ের সবাই ভীষণ ভালোবাসে। ও গাঁয়ের লোকের সুখে দুঃখে পাশে থাকে। যার কপাল ভাঙে তার কাছে গিয়ে দাঁড়ায়, যে উঠে দাঁড়াতে সাহায্য চায় তাকে সহায়তা করে। ক্লাস 10-এ পড়ার সময় বাবা মাকে লুকিয়ে ও নিজের কানের সোনার ফুটি ক্লাসের হেডমাস্টারকে দিয়েছিল, কারণ ক্লাসের ফার্স্ট বয় টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না। ও হেডমাস্টারকে বলেছিল, এটি বিক্রি করে ওকে টাকা জোগাড় করে দেন স্যার। ও বোর্ডে ফার্স্ট হলে আমাদের ক্লাসের সুনাম হবে। গায়ের লোকে বলে, হুরানি পথ ভুলে এই গায়ে এসেছে। আসলে তো ও রাজার মেয়ে। মেয়ের জন্য বাবা মায়ের গর্ব হয়। হুরানির বয়স এখন 18। ওর স্কুলে যাওয়ার বন্ধ হয়ে গেছে। বাবা মা ওর বিয়ের কথা ভাবছে। হুরানির মন খারাপ। ও আরো পড়তে চায়, কিন্তু বাবা মার পড়ানোর সাধ্য নেই। পরক্ষণে ও দুঃখ ঝেড়ে ফেলে ভাবে, পড়া না হলে তো কি হয়েছে, আরো তো অনেক কিছু করার আছে। হুরানি বারান্দায় বসে আকাশ দেখে। মাথার ভেতর হাজার রকম স্বপ্ন। আকাশে ঘন কালো মেঘ, আধার আধার করে চারদিক ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এমন বৃষ্টি দেখতে ফুরানির ভীষণ আনন্দ হয়। একদিন ফুরানির বিয়ে হয় গায়ের ছেলে মানিকরাজের সঙ্গে। গায়ের লোকে বলে, মানিকরাজ সোনার ছেলে, ও বিয়েতে কোনো যৌতুক নেয়নি।
ফুরানি খাঁচা সহ টিয়ে পাখি নিয়ে মানিকরাজের সংসারে আসে। দিন যায়, মাস যায়, আস্তে আস্তে ফুরানি বুঝতে পারে ও মানিকরাজের সংসারে বন্দি। মানিকরাজ ওকে ভালোবাসার কথা বলবে সময় বলে দিয়েছে, তুমি আমার সম্পত্তি, আমার কথাই তোমার কথা। ফুরানি দৌচোখ বিস্ফারিত করে বলে, না তা হতে পারে না, তোমার কথা আমার কথা না, আমার কথাই আমার কথা। চুপ! মানিকরাজ ওকে আঙুল তুলে শাসায়। ফুরানি ভাবতেই পারে না যে এই লোকটি ওকে যৌতুক ছাড়া বিয়ে করে গায়ের মানুষকে অবাক করে দিয়েছে, অথচ বউয়ের ওপর ও কেমন বিরক্তি দেখাচ্ছে। ফুরানি বিড়বিড় করে নিজেকে বলে, আমি ওর কথা শুনবো না, আমি আমার মতো করে জীবন সাজাবো। তোমাকে অনেক ধন্যবাদ মুন, খুব চমৎকার পড়েছো। বাকি অংশটুকু আমরা পরে শুনবো। আমরা তো দুজনের গল্প পাঠ শুনলাম, একজন নারায়ণ ইসলাম, একজন মুন হাই। আমরা এবারে ছোট্ট বন্ধুদের কাছে যাই, একেবারেই ছোট্ট বন্ধু, কেবল কথা ফুটেছে, তারা বিপার কাছে এসে বাংলা শিখছে। কেমন শিখছে আমরা একজন একজন করে শুনবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাই শাফিন চৌধুরী রাতিককে। আসসালামু আলাইকুম, আমার নাম সাফিন চৌধুরী রাতিক। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম গল্প শুনি কত, লিখেছেন চিত্তরঞ্জন সাহা চিটু। যুদ্ধ যখন বাঁধল দেশে ছিলাম শিশুর মতো, এখন আমি মায়ের মুখে গল্প শুনি কত। মুক্তিসেনা যুদ্ধ করে জীবন বাজি রেখে, শত্রু সেনা কাঁপতে থাকে এদের সাহস দেখে। মা তো বলে যুদ্ধ চলে দীর্ঘ মাস ধরে, ডিসেম্বর ঠিক 16তে দেশটা স্বাধীন করে। মায়ের মুখের গল্প শুনে কত ভালো লাগে, মনের ভিতর যুদ্ধে যাওয়ার ইচ্ছেটা জাগে। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর করে পড়েছো। তুমি কোন ক্লাসে পড়ো, কোন গ্রেড? সেকেন্ড গ্রেড। সেকেন্ড গ্রেড। তুমি অনেক বড় হয়ে গেছো, সেকেন্ড গ্রেডে পড়ো, কম কথা নয়। শুধু মন্ডলী, আপনারা আসরটি শুনছেন nrbnews24.com থেকে। সমন্বয় করছেন সাংবাদিক ওমর আলী, আর এই আসরটি প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গী আশিস। আমি এবারে যাব আমাদের আরেকজন ছোট্ট বন্ধু কামিলা সোফিয়া আলমের কাছে। সোফিয়া আলম, কি শোনাবে আমাদের আজকে, বলো। আসসালামু আলাইকুম। আমার প্রথম কবিতার নাম জন্মেছি এই দেশে, লিখেছেন বেগম সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাকসু মধুর। আমার দেশের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশ মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করে এর ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার পড়া খুব চমৎকার হয়েছে। তোমার পড়া আরো একবার আমরা শুনবো। আমরা এবারে আমন্ত্রণ জানাবো শেখ সাফওয়ান রহমানকে। সাফওয়ান, কেমন আছো বলো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছো, ভেরি গুড। কি শোনাবে আমাদের, বলো। আমার কবিতাটির নাম লাল সবুজের পতাকা, লিখেছেন চিত্তরঞ্জন সাহা। লাল সবুজের পতাকাটা উঠছে উর্ধ্বাকাশে, বাংলাদেশের বিজয় গাথা ওই পতাকায় ভাসে। বলছে সে তো তাদের কথা 16ই ডিসেম্বরে, বিজয় নিয়ে ফিরেছিল যেই ছেলেরা ঘরে।
ফুটিয়েছিল মায়ের মুখে বোনের মুখে হাসি, মাতৃভূমি সোনার বাংলা তোমায় ভালোবাসি। আমরাও তোমাকে খুব ভালোবাসি, তুমি বাংলাদেশকে ভালোবাসো, আমরা সবাই তোমাকে ভালোবাসি। এবার বলো, তুমি কোন কোন গ্রেডে পড়ো? আমি 3rd গ্রেডে পড়ি। 3rd গ্রেডে? তার মানে তুমি আমাদের সাফিন চৌধুরীর থেকে সিনিয়র, কম কথা নয়। অনেক ধন্যবাদ তোমাকে সাফওয়ান রহমান। তোমার ছড়া, আরো একটি ছড়া আমরা পরে শুনবো। আমরা এবারে আমন্ত্রণ জানাবো আমাদের আরো একজন ছোট্ট বন্ধু আমিনা ইসলামকে। আমিনা ইসলাম, কেমন আছো বলো? আসসালামু আলাইকুম, আমার নাম আমিনা ইসলাম। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম 16ই ডিসেম্বর। লিখেছেন চিত্তরঞ্জন সাহা চিতু। রোজ সকালে পাখির ডাকে ভাঙে আমার ঘুম, মায়ের ভাষায় মাকে ডাকি, মা চোখে দেয় চুম। লাল সুরুজের আলো মেখে ভোরের গান গাই, সবুজ সজীব হাওয়ায় ভেসে প্রান্তরেতে ধাই। আমার দেশের মতন এমন দেশটি যে নেই কোনো, 71-এর গল্প বলি চুপটি করে শোনো। 25শে মার্চ কালো রাতের অসীম অত্যাচারে শত্রুরা যে দিল হানা হঠাৎ অন্ধকারে। লাল সবুজের প্রতিবাদে মুখর হলো দেশ, উঠল রুখে বীর বাঙালি মুক্তি অনিশেষ। 9টি মাসে 30 লক্ষ প্রাণের বিনিময়ে মুক্ত করে নিল স্বদেশ নিজের পরিচয়। হাতে নিয়ে বিজয় কেতন আসলো ফিরে ঘরে, বাংলাদেশের মুক্তি সেনা 16ই ডিসেম্বরে। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমিনা ইসলাম। তুমি কোন গ্রেডে পড়ো? আমি 5th গ্রেডে পড়ি। 5th গ্রেডে। অনেক ধন্যবাদ। তোমার ছড়া আমরা আরো একবার শুনবো। আমরা এবারে আমন্ত্রণ জানাবো যারা বিপাক গঠন করেছেন এবং দীর্ঘদিন যাবৎ বিপাকে নিয়েই তাদের সংসার পেতেছেন। বিপাই তাদের আনন্দ, বিপাই তাদের সময় ক্ষেপণের স্থান, বিপায়ে তারা বন্ধু হন, বিপার লোকজন তাদের বন্ধু হন এবং এরা কখনো বুড়ো হবেন না। এরা শিশুদের সাথে থাকতে থাকতে আজীবন শিশুই থাকবেন। এই বিপা করতে যে এনি ফেরদৌস, সেলিম আশরাফ, নীলুফার জাহান ঠিকমতো চাকরি করতে পারেন না। কেউ কেউ তো চাকরি ছেড়ে দিয়েছেন। এনি ফেরদৌস চাকরি থেকে খুব আগে ভাগে অবসর নিয়ে নিয়েছেন। এই যে এত অবদান শুধু শিশুদের ভালোবেসে, এর তুলনায় এর মূল্য কিন্তু অপরিসীম। এনি ফেরদৌস, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এনি আপা। আপনাকে দেখলে আমরা অনেক অনুপ্রেরণা পাই এই জন্য যে আপনি এই যে ইংরেজির মহাসমুদ্রে ডুবে থাকা শিশুদেরকে তুলে তুলে নিয়ে এসে বাংলা শেখাচ্ছেন, আবৃত্তি শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, উপস্থাপনা শেখাচ্ছেন, আবৃত্তি শেখাচ্ছেন, ভালো মানুষ হতে শেখাচ্ছেন। এই জন্য নিউ ইয়র্কবাসী বিপার কাছে, এনি ফেরদৌসের কাছে অনেক কৃতজ্ঞ। বিপার সাথে দীর্ঘদিন কাজ করে কেমন লাগছে বলুন? বিপার সাথে দীর্ঘদিন কাজ করছি, শুধু এটা তো বললে কম হয়। বিপা আমাদের বাড়িতে জন্ম, আমার গর্ভে জন্ম, বিপা আমার সন্তান, এভাবে বললে পুরোটুকু বলা হয়। বিপাকে নিয়ে ভালো আছি। আর বিপার সাথে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি। তখন মনে হয় 1 মাস, 12 মাসের মধ্যে 1 মাস যখন ছুটি পাই, ছুটির দিনগুলোর জন্য মুখিয়ে থাকি। কিন্তু যখন ছুটিটা আসে তখনই অভাব বোধ করতে থাকি যে এতগুলো ছেলে মেয়ে, এতগুলো পরিবারের সাথে চলাফেরার হাসি খুশির দিনগুলো যেন থেমে গেল। সেই জন্য বুঝতে পারি যে আসলে আমাদের কাছ থেকে বিপা পরিবার, ছেলেমেয়েরা যতটুকু পাচ্ছে, আমার কাছে মনে হয় আমি যেন তার দ্বিগুণ তাদের কাছ থেকে পাই। আপনি যেমন করে বললেন যে আমরা বুড়ো হব না, আমরা শিশু থাকবো,
আসলে আমরা তো তাদের কাছ থেকে এনার্জি গুলা নেই। যত ভালো জিনিসগুলো আছে, এই যে ইনোসেন্স গুলো, এগুলো তো আমরা তাদের কাছ থেকে নেই, পাই। সেজন্যই আমাদের ভালো থাকা। এবং আসলেই যারা ছোটদেরকে নিয়ে কাজ করেন এবং এই ধরনের পরিবারকে নিয়ে কাজ করেন, তারা অনেক ভালো থাকেন। এবং আমরাও ভালো আছি, আমরা ভালো থাকবো আশা করি। তা আপনার সাথে আমাদের যে একটি প্রশ্ন, সেটি হলো যে এই যে শিশুদের নিয়ে কাজ করছেন, এই শিশুরা বাংলাদেশে যারা শিশুদের নিয়ে কাজ করে স্কুলে পড়ায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায়, তাদের ততটা অসুবিধা হয় না, কারণ সেই বাচ্চাগুলি বাসায় বাংলা বলে, তারা বাংলার সমুদ্রে ডুবে আছে, তাদেরকে বাংলা শেখানো, অক্ষরগুলি শেখানো যায় যতটা সোজা। এখানে তো বাচ্চাগুলি সমুদ্রে ডুবে আছে ইংরেজির, ভিন্ন ভাষার। ঘরেও এরা বাংলা বলতে চায় না, ইংরেজি বলে। বাবা মার সাথে বাবা মাও তখন ভাঙা ভাঙা ইংরেজি বলা শুরু করে। এসব বাচ্চাদেরকে কিভাবে সামলান আপনারা? আমরা আমাদের কাজটা সহজ হয় যখন আমাদের সাথে তাদের অভিভাবকরা যোগ দেয়। তো কাজটা আমাদের উভয় পক্ষের জন্যই কিন্তু সমান কষ্টের। আমি এখানে যেই কাজটুকু করি, আমি যদি তুলনা করি, তাহলে এখানকার একজন শিক্ষক বাংলা শেখান, তার বাংলার অল্প অংশ শেখাতে পারেন। বাংলাদেশের যে শিক্ষক একটা বাচ্চাকে বাংলা শেখান, তার সিলেবাসটা বা তার লেখার, তার শেখানোর যে ব্যাগটা ঝুলি ভরা বাংলা তাকে শেখাতে পারেন, শেখানোর সুযোগ তার থাকে, তার জন্য আবার সেটা কষ্টের। আর আমরা একই বাচ্চাকে অল্প একটু শেখাতে পারি। তার কারণ হলো, আপনি যে বললেন, সে এখানে ইংরেজি আবহাওয়ায় বড় হচ্ছে, সে সারাদিন ইংরেজি স্কুলে থাকে, বাংলার সাথে তার সম্পর্ক খুব কম। বাড়িতে বাবা মা অনেক সময় তাড়াহুড়ো, বোঝাতে সময় লাগবে বলে অনেক সময় বাবা মা নিজেরাও ইংরেজিতে কথা বলেন। এইসব বাচ্চাদেরকে শেখাতে আমাদের একটু সময় লাগে, কিন্তু যেটা হয় যে আমরা শেখানোর থেকে প্রথমে যেটা চেষ্টা করি যে তারা যেন যেটা করছে ভালোবাসে। যদি এই ভালোবাসাটা তাদের মধ্যে ঢোকানো যায়, তাহলে বাবা মা তো প্রথমে ওদেরকে জোর করে নিয়ে আসেন। একবার ভালোবাসা তৈরি হয়ে গেলে তখন আর জোর করতে হয় না, তখন বাচ্চাটাও আনন্দ নিয়ে এবং বাবা মারাও আনন্দ নিয়ে এই যতক্ষণ তারা বিপায় থাকে, এই সময়টা তারা একসাথে একটা পারিবারিক পরিবেশে ব্যয় করেন। তো প্রশ্নটা ছিল কিরকম পরিশ্রম হয়, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এবং আমি তো একা নই, আমাদের যেমন এখন আমাদের প্রায় 200 জন ছাত্রছাত্রী, এবং আমরা আমার মনে হয় 26-27 জন শিক্ষক বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেন। সুতরাং আমরা সবাই মিলে পরিশ্রম করছি এবং তার ফলও পাচ্ছি। কিন্তু আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো যে বাংলাদেশে যখন ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হয়, তখন শিক্ষকরা কিন্তু বেত ব্যবহার করে। পড়া না পারলে সপাং সপাং করে বেত দিয়ে পিটায়, বকা দেয়, ধাক্কা দেয়, ভৎসনা করে। এখানে তো আর আপনি বেত ইউজ করতে পারবেন না। এটা কি বাংলাদেশের শিক্ষকরা, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি এখান থেকে শিক্ষা নিতে পারে যে বেত ছাড়াও শিশুদেরকে শেখানো যায়? সেই কৌশলটা কি? হ্যাঁ, অবশ্যই। ছাত্রদের সাথে আমরাও তো বাংলাদেশে পড়াশোনা করে এসেছি। আমিও বেত পাইনি আসলে। এখন মনে হয় বেত দিয়ে মারা হয় না, কিন্তু যেটা হয় যে বেত দিয়ে না মারলেও শিক্ষকের সাথে যদি ছাত্রর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষাটা যদি একটু আনন্দের না হয়, সেই শিক্ষাটার আমার মনে হয় এফেক্টিভনেসটা এত বেশি হয় না। আমাকে যেমন আমার ছাত্রছাত্রীরা একবার বলে যে আমাকে ভীষণ ভয় পায়, আবার একটু পরে আমার সাথে খেলাধুলা করছে, দুষ্টামি করছে, জোক বলছে, এরকম হয়। এই সম্পর্কটা তৈরি হলে
ওই যে আমি যেটা বলছিলাম যে বাচ্চাটা যা শিখতে এসেছে সেই শিক্ষাটা যেন সে ভালোবেসে করে, ওই ভালোবাসাটা তৈরি হয়। এবং আমরা বিপায় আমরা একটা জিনিস খুব গুরুত্ব দেই, সেটা হলো যে একটা বাচ্চা শুধু গান শিখতে আসে না এখানে, বা শুধু নাচ শিখতে আসে না। আমরা মনে করি সে দায়িত্ব বোধ সম্পন্ন একটা মানুষ যেন হয়, সেইটার দিকে আমরা নজর দিই। আমরা তাকে বলি যে তুমি তোমার নিজের বই খাতা নিজে গুছিয়ে রাখতে হবে, নিজের হোমওয়ার্কটা করেছো কিনা সেটা দেখতে হবে, তারপরে তোমার বাবা মার খোঁজ নিতে হবে, তুমি গান গাইতে আসলে তোমার কোন পোশাক অনুষ্ঠানের জন্য পড়তে হবে এটা তোমাকেও খোঁজ রাখতে হবে, এইগুলো তোমার দায়িত্ব। এই দায়িত্ববোধটা শিখতে শিখতে একসময় সে নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব নিবে। ওইটাও আমাদের লক্ষ্য। গান শেখা, বাংলা শেখা, নাচ শেখা এগুলো একটা মাধ্যম। এইসব এই মাধ্যমকে কেন্দ্র করে আমরা তাদেরকে ভালো মানুষ হতেও শিক্ষা দেই, এইটাই আমাদের আসল উদ্দেশ্য। এই যে বাচ্চাদেরকে শেখাতে যে কত বাচ্চার পরিবারের সাথে আত্মীয়তা হয়েছে আপনাদের? অনেক 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 বাচ্চাদের তো এমন হয় যে দাওয়াত খাওয়ার জন্য যখন তারা আমাদেরকে ইনভাইট করেন তখন মানে তাদের সবার বাড়িতে যাওয়ার অসুবিধা হবে দেখে অনেক অনেক দাওয়াতকে ক্যান্সেল করতে হয়। তো এই বন্ধুত্ব একটা বিশাল পরিবার। এখন আমি যেমন বাংলাদেশ থেকে আসার পরে বাংলাদেশের অভাবটা এত বেশি বোধ করি নাই, কারণ এখানে আমরা নিজেরা পরিবার বানিয়ে নিয়েছি। এখানে আমার অনেক আত্মীয় হয়েছে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই। আপনি তো সরাসরি ওদেরকে পড়ান। আমি তো ওদেরকে কখনো পড়াই না। বিপা যাদেরকে তৈরি করে, যেসব বাচ্চাদেরকে, সেই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই এই নিউ ইয়র্কে যত অনুষ্ঠান হয় সবাই তো বিপার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করে, তৈরি করে দেয় বিপা। আরো কিছু প্রতিষ্ঠান আছে, তাদের নামও আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, যেমন উদিচি আছে, বাফা আছে, চারুকণ্ঠ আছে, আরো এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাচ্চাদেরকে শেখায়। কিন্তু মূল দায়িত্বটা তো আপনারাই, পথটা তো আপনারা দেখিয়েছেন। এখন সেই পথ দিয়ে হাজারো পথিক হাঁটে, সেটা ঠিক, কিন্তু পথ তো আপনারা তৈরি করেছিলেন। কোনো একদিন পথের সৃজন করেছিল এক পথিক, যতই করুক জীবনে সে ভুল, এই কাজটি ছিল সঠিক। কারণ যে পথ তৈরি করে সেটা হলো পরাকাষ্ঠার বিষয়। তারপর সেই পথ দিয়ে কত মানুষ হাঁটে, তারা অনেক সময় মনেও রাখে না যে এই পথ কারা তৈরি করেছে, কিন্তু যারা পথ তৈরি করেছে এটা তাদের একটা শ্লাঘার বিষয়। আর এই যে বাচ্চাদের সাথে এত বন্ধুত্ব, বাচ্চাদের পরিবারের সাথে এত আত্মীয়তা, তাতে আপনাদের প্রশান্তিটা কিরকম মনে হয়? যে এই যে অল্প বয়সে আপনি আপনার একটা মূল্যবান চাকরি থেকে আপনি অবসর নিলেন, কি মনে হয়? আপনি কি খুব বিরক্ত? আপনার সময়গুলি খুব স্থবির, নাকি আপনার সময়গুলি অসাধারণ বিনোদনপূর্ণ এই বাচ্চাদের সাথে পবিত্র সময় কাটাচ্ছেন? অবশ্যই আমার আমি আমি একটু তাড়াতাড়ি কাজ থেকে অবসর নিয়েছি। আমি যেই কাজ করতাম সেই কাজে আমাকে পয়সা দিত, কিন্তু আমি পয়সাটুকু পাওয়ার জন্য কাজটা করতাম। আর আমি বিপায় ছেলে মেয়েদের সাথে, পরিবারের সাথে যেই সময়টুকু কাটাই, সেই সময়টুকু আমাকে ওই আর্থিক বিনিময়ের দিক থেকে আমাকে কিছু দেয় না, কিন্তু একটা প্রাণের ভালো লাগা সেটা আমি অন্য কাজে অর্থ পেলেও পেতাম না। এবং যখন মনে হলো যে এখন আমার কম অর্থে চলবে, কিন্তু ভালোবাসাটুকু আর একটু বেশি করে কুড়িয়ে নেই এবং সেটা করা সম্ভব, তখনই আমি অবসর নিলাম। কিন্তু অবসর আমি একটা কাজের থেকে নিয়েছি, আমার পুরোটা সময় এখন আমার বিপার জন্য, সংস্কৃতি চর্চার জন্য করি। মঞ্জুর ভাই, একটা কথা আমি ভুলে যাবার আগে একটু যোগ করতে চাই। আপনি যখন বলছেন বিপা পায়োনিয়ার, বিপা অবশ্যই একটা বড় জায়গা দখল করে আছে, কিন্তু বিপার আগে কিন্তু অনেক স্কুল নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের মতো চেষ্টা করেছে। কিন্তু আমরা যেটা করছি যে একটানা 1993 সালে থেকে আমাদের জন্ম হয়েছে, তারপর
30 বছর প্রায় হয়ে গেল, এখানে কোনো কোনো ছেদ আসেনি। কন্টিনিউয়াসলি ডেডিকেশন এবং অনেক অনেক রকমের বাধা বিপত্তিকে এড়িয়ে আমরা যে চালিয়ে নিয়ে গেছি, এটার জন্য হ্যাঁ আপনাদের প্রশংসা আমরা পেতে পারি। এবং সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমরা একটা অনেক ভালো কাজ করছি। হ্যাঁ, আপনি যে খালি বাচ্চাদের ভালোবাসা পাচ্ছেন, বাচ্চাদের অভিভাবকদের আত্মীয়তার পরশ পাচ্ছেন, এই নিয়োগবাসীর অনেক প্রশংসা পাচ্ছেন, শুধু কি তাই? এর আড়ালে আপনাদের কষ্টের বিষয়গুলি কি? অনেকে বিরূপ সমালোচনা করেন, কিন্তু আসলে কি আমি মনে করি যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেক ব্যক্তির কথোপকথন থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। কেউ যদি কোনো নেগেটিভ ভাবে কোনো কিছু বলেন, আমি মনে করি সেখান থেকেও আমি অনেক কিছু জানতে পারি। এবং কষ্টের কারণ, কষ্টটা অনেক রকমের কষ্ট ছিল, কিন্তু এত অনেক প্রাপ্তি, এত বড় পরিবার নিয়ে আমরা থাকি, আমার কাছে নেগেটিভিটিটা আমাকে এত বেশি কাজ করতে পারে না। ওই যেমন একটা নদীর মধ্যে একটা কচুরিপানা ভেসে গেলে তাতে কি যায় আসে নদীর? সেটা এই শহরে তো অনেক দার্শনিক আছেন। যেমন একজনের কথা আমি বলতেই পারি, বেলাল বেগ। তিনি সবসময় একটি কথা বলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আপনি কি মনে করেন যে আপনি আপনার শিশুদেরকে কেবল উচ্চারণ, আবৃত্তি, নাচ, গান এসবই শেখান, নাকি আসলে তাদের ভিতরে আপনি বিন্দু বিন্দু করে বাবলস করে আপনি তাদের ভিতরে এই বোধও কি তাদের ভিতরে ঢোকান, তাদেরকে মানুষ হওয়ার দীক্ষা দেন? এরকম কি মনে হয় কখনো অবচেতনে বা সচেতনে? সচেতনে, অবশ্যই সচেতনেই করছি, অবচেতনে না। আমি তো বললামই যে আমি তো নাচের টিচার, আমি নাচ শেখাই। আমি যখন নাচ শেখাই, নাচ যেই গানটা নির্ভর করে নাচটা করছি বা নাচের বিষয়টা কি, সেটা তাদেরকে আমি বোঝাই। এবং প্রত্যেকটা বিষয়ের যে চর্চাটার বিষয়টা কি ছিল, সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারছি, এই গানটার সাবজেক্ট কি, সেখান থেকে সে বাচ্চাটাকে আমি কি শেখাতে পারি, সেটা তাদেরকে অবশ্যই শেখানো হয়। আর মানুষকে ভালোবাসা, মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে বিপদ এড়িয়ে যেতে হয়, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো তো সর্বক্ষেত্রে আসবেই। এগুলো কি বাদ দিয়ে কোনো কিছু হতেই পারে না। শুধু একটা গান, একটা নাচ, এগুলোকে বাদ দিয়ে হতেই পারে না। হ্যাঁ, কারণ কি একটি কবিতা, একটি ছড়া, একটি গান, একটি নাচ, এটি তো শুধু গান বা নাচই নয়, এর ভিতরে তো বার্তা আছে, যে বার্তাগুলি মানুষকে শুদ্ধ করে। সেই বার্তাগুলি এই বাচ্চাদের ভেতরে যদি এখনই ঢোকানো যায়, যে কিভাবে শুদ্ধ মানুষ হওয়া যায়, কিভাবে মুক্ত চিন্তার মানুষ হওয়া যায়, কিভাবে শুধু নিজের জন্য না, যে কামিনী রায় বলে গেছেন যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বাচ্চারা যদি এখন থেকে এটা শিখে, আপনাদের একটা সৌভাগ্য যে আপনি বাচ্চাদেরকে শেখান, এই বাচ্চারা যদি 90 বছর বাঁচে, তাহলে 90 বছর আপনাদের এই বার্তাগুলি তারা ধারণ করবে। যেটা একজন বড় মানুষকে শেখালে তারা হয়তো 20 বছর পরে তো তারা চলেই যাবে, 20 বছর ধারণ করে তার চেয়ে বেশি লাভ হয় বাচ্চাদেরকে যখন শেখান। আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হলো যে এই বিপাতে আপনার যারা সহকর্মী, আপনি, সেলিম আশরাফ, নীলুফার জাহান, এই তিনজনের কথা প্রথমে আসে, তারপরে নাদিম আহমেদের কথাও আসে, শিশুদেরকে শেখানোর জন্য সাবিনা নিরু, মৃদুল আহমেদ, এদের কথাও আসে। তাছাড়া বিভিন্ন সহযোগীভাবে বিপা যখন বড় অনুষ্ঠান করে, তখন এই শহরের প্রত্যেককে বিপা কোনো না কোনোভাবে ইনভলভ করে। সে আবৃত্তির যারা বড় শিল্পী আছে, নাচের যারা বড় শিল্পী আছে, গানের যারা বড় শিল্পী আছে, এই বিপাতে পরিবেশন করেনি বা এই বিপার আঙ্গিনায় পা পড়েনি এমন কোনো শিল্পী, এমন কোনো কবি, এমন কোনো সাহিত্যিক এই শহরে আছে, এরকম তো মনে হয় না।
আপনার কাছে কি মনে হয় এই সতীর্থদের নিয়ে কাজ করতে আপনার কেমন লাগে? হ্যাঁ, আমি এই বিষয়ে একটু বলতে চাই এটাই যে বিপা প্রথমে তো আমরা বিপাটা প্রতিষ্ঠা করেছিলাম প্রথমে এইটা ভেবে যে আমাদের নিজেদের চর্চা করার জন্য একটা জায়গা দরকার। তখন আমরা নিজেরাই বেশ তরুণ ছিলাম। দেখলাম যে আমরা যদি একসাথে না হই, দলবদ্ধভাবে যদি চর্চাটা নিজেরা না করি নিজেদের জন্য, তাহলে কোনো পরিবেশনায় যাওয়া মুশকিল হবে। এটা করতে গিয়ে দেখলাম সুবিধা হলো যে আমাদের নিজেদের সন্তানরা এখানে ভর্তি হয়ে শেখা শুরু করলো। এরপরে আমাদের বিপার মিশনের মধ্যে রয়েছে যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শেখাবো বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি এবং তাদেরকে পরিবেশনার ব্যবস্থা করে দিব। এই জন্যেই আমরা পারফর্মিং আর্টস ইনস্টিটিউট পরিবেশনাটা ব্যবস্থা করে দেওয়াতে সুবিধা হচ্ছে যে তারা অনুপ্রাণিত হচ্ছে। বাবা মারা এখানে কষ্ট করে নিয়ে এসে বাবা মা বাচ্চাটাকে যখন মঞ্চে দেখেন তার লেভেলটা তখনও হয়তো একটা বড় শিল্পীর মতো হয়নি, কিন্তু ওই শিশু সুলভ একটা পরিবেশনা মঞ্চে করতে পারছে এই বিদেশে, এটা বাবা মার জন্য অনেক বড় পাওয়া হয়। এটা তো আমাদের বিপার জন্য। আমি আর দুইটা লাইন বলে এই অংশটা শেষ করতে চাই যে আমরা আপনি যেটা বললেন সেটা হলো যে এটার বাইরেও আমরা বিপাতে নেই এরকম শিল্পীরা, উদীয়মান শিল্পী বা প্রতিষ্ঠিত শিল্পী যারা বিভিন্ন দেশ থেকে এখানে আসেন, তাদের জন্য মঞ্চ তৈরি করে দেই যেন তারা এখানে পরিবেশন করতে পারেন। তাতে করে আমরা নিজেরা যেমন করে সমৃদ্ধ হয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের পরিবেশনা দেখতে পারেন এবং সেসব শিল্পীরাও একটা ভালো মঞ্চ পেয়ে উপকৃত হন। আপনাকে অনেক ধন্যবাদ। বিপার কাছে এই নিয়োগবাসীর কৃতজ্ঞতা আছে, অ্যানি ফেরদৌসের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, সেলিম আশরাফের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, নীলুফার জাহানের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, নাদিম আহমেদের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, সাবিনা নিরুর কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, মৃদুল আহমেদের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে। এরকম অসংখ্য মানুষের কাছে, মাইশার কথা ভুলে গেছি, জারিন মাইশার কাছে আমাদের কৃতজ্ঞতা আছে। এই সকলের ভালোবাসা নিয়ে বিপা অনেক দূর যাবে। বিপার একটি অভিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছবে এই আশা আমরা করি। সুধীমণ্ডলী, আপনারা এই আসরটি দেখছেন আমরা শিশুদের সঙ্গী আশিস এর প্রযোজনায়। এই আসরটি প্রচারিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, বাংলাদেশ এবং ভারত সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায়। এই অনুষ্ঠানটি প্রচার হয় nrbnews24.com থেকে এবং একযোগে রিলে করা হয় ইউটিউব লাইভ থেকে এবং ফেসবুক লাইভ থেকে। আশা করি প্রতি মাসে আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আমরা অনুষ্ঠানটি করি শিশুদের জন্য, যাতে শিশুরা সুস্থ, শুদ্ধ, পবিত্র মানুষ হয়ে বড় হতে পারে। আমরা এবারে শিশুদের আরো কিছু পরিবেশনা শুনবো। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো ছড়া শোনার জন্য শাফিন চৌধুরী রাতিককে। এখন আমি আরেকটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম তাদের জন্য গান। লিখেছেন রফিক আহমেদ খান। 9 মাস জুড়ে যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বীর বাঙালি বিজয় নিয়ে ফিরল মায়ের ঘর। কেউ ফিরেছে, কেউ ফিরে নাই, যারা দিল প্রাণ, যুদ্ধ করে জীবন দিয়ে রাখলো দেশের মান। ডিসেম্বরে তাদের জন্য ভালোবাসার গান গাইবো আর শুনবো মরা পাখির কদরদান। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ শাফিন চৌধুরী রাতিক। থাকো আমাদের সাথে। আমি এবারে আসবো কামিলা সফি আলমের কাছ থেকে। কামিলা সফি আলম। আমার দ্বিতীয় কবিতার নাম প্রিয় স্বাধীনতা। লিখেছেন কবি শামসুর রহমান। মেঘনা নদী দেব পারি কলঅলা এক নায়ে, আবার আমি যাব আমার পাহাড় তলি গায়ে। কাছ ভেড়া ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকতে ঝুলে একা,
ঝোপে ঝাড়ে বাটির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দুচোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়ায় মেঘনা নদীর বাঁকে। শত যুগে ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। আমার মনে আমার ঝলসে উঠে ৭১-এর কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। ধন্যবাদ। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা তুমি পড়লে সাহস করে, তোমাকে অনেক ধন্যবাদ কামিলা আলম। এবারে আমরা আমন্ত্রণ জানাবো শেখ সাফওয়ান রহমানকে। বলো সাফওয়ান শেখ সাহেব, আনমিউট করে বলতে হবে। আমার এবার কবিতাটির নাম স্বাধীনতার সুখ। লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মর কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। খাসা মানে কি? খাসা, কাঁচা ঘর খাসা। বাহ, আমার ঘরটি ভাঙা হতে পারে কিন্তু আমার ঘরটি দারুণ। নিজের হাতে গড়া তো, সেই জন্যই সেটি দারুণ। অনেক ধন্যবাদ তোমাকে শেখ সাফওয়ান রহমান। আমিনা ইসলামের কাছে যাব এবারে। আমিনা ইসলাম কি শোনাবে বলো। এখন আমি আবৃত্তি করছি কবি মহাদেব সাহার এই অক্ষরে। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলা অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পায় বা না পায়, চিঠিখানা পায় যদি। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি, সকাল দুপুর উদাস নুপুর, বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপ কথা যত অন্তরে তোলে ঠেও। এই অক্ষরে আত্মীয় পর সকলেরই কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ আমিনা ইসলাম। তোমাদের সাথে কথা বলবো একটু পরে, তার আগে আমরা আরেকবার মনের কাছে যাব। মন আমাদেরকে বলেছিল যে সেলিনা হোসেনের একটি রচনার প্রথম অংশ সে প্রথমে পাঠ করেছিল। এবার শুনি দ্বিতীয় অংশে কি শোনায় মন। মন হাই। ফুলরানীর শাড়ির আঁচলে চোখ মুছে ফেলে মানিকরাজ বলে, মেয়েলোকের এত কিছু দরকার নেই, মেয়েলোকে ঘরে থাকবে, পুরুষের জন্য অপেক্ষা করতে করতে জীবন কাটিয়ে দিবে। কটু ফুলরানীর দোহাত ওটার, এই নিয়ে তো রাতে দুজন ঝগড়া হলো। মানিকরাজ ফুলরানীর কথা জানতে চায় না, ও গায়ের লোকে শাসিয়েছে, বলেছে যারা ফুলরানীকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানাতে চাইবে তাদের মাথা আমি ফেটিয়ে দেব। গায়ের লোকে বলে, আমরা ফুলরানীকে চাই, ওই পারবে আমাদের দুঃখ ঘুচিয়ে দিতে, ও জানে কেমন করে কাজ করতে হয়। ছাড় জানে। মানিকরাজ চেঁচিয়ে ওঠে। তখন চারদিক থেকে ভেসে আসে অসংখ্য কণ্ঠ।
ফুলরানী গায়ের বাড়িগুলো গাছ লাগিয়ে সবুজ করে দিয়েছিল। ঘরে ঘরে গিয়ে আমাদের মেয়েগুলোকে স্কুলে পড়ায় ফুলরানী। ফুলরানী বুঝিয়েছে বলে গায়ের ছেলেরা এখন যৌতুক নিয়ে বিয়ে করতে চায় না। ফুলরানী ঘরের বউদেরকে পশুকণ্ঠের খাবারের কথা শিখিয়েছে যত্ন নেওয়ার কথা। আরো কত কথা তুমি কি শুনতে চাও মানিকরাজ? আমি কিচ্ছুই শুনতে চাই না। ফুলরানী আমার ঘরের বউ। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় ফুলরানী। ঝগড়া করা বেরিয়ে যাওয়ার লোকটি আর ঘরে ফেরে না। পরদিন দুপুরবেলা খবর আসে কে বা কারা মেরে ফেলে মানিকরাজকে। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মানিকরাজের বুক। ওর লাশ মাঠের ধারে পড়ে আছে। গায়ের লোকে বলে চোরাচালানিদের সঙ্গে মানিকরাজের ঝগড়া হয়েছিল। ও ওদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। সব শুনে চুপ করে থাকে ফুলরানী। ওর চোখে জল ভরে না, বরং চোখের শূন্য দৃষ্টি কঠিন হয়ে ওঠে। মানিকরাজের দাফন হয়ে গেলে ফুলরানী ইউনিয়ন পরিষদ অফিসের দিকে হাঁটতে থাকে। পেছনে শত শত লোক, তারা ভরা কণ্ঠে স্লোগান দিচ্ছে। ওদের কণ্ঠ ফুলরানীর কানে বাজতে থাকে। ও চারদিক তাকায়। খোলা মাঠের ওপর দিয়ে দৃষ্টি চলে যায় দিগন্তের কাছাকাছি। ও নিজের দায়িত্ব বুঝে নেয়। এই দেশ এবং মানুষের জন্য ওকে কাজ করতে হবে। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ মুন, সুন্দর করে পড়ার জন্য। আমরা এবার আমন্ত্রণ জানাবো নাহরিন ইসলামকে। নাহরিন ইসলাম। আমি এখন গোলাপকে ভালোবাসতে হলে গল্পটির বাকি অংশ পড়ছি। সুবর্ণ পালিয়ে এসেছিল। কবিতা লিখত খালেদ। ওর কবিতার বই বুকে চেপে বিছানায় শুয়েছিল। বারবার মনে হয়েছিল সুবর্ণর যে রক্তের আঁচড়ে খালেদ তার শেষ কবিতার লাইন লিখে রেখে গিয়েছে। মৃত্যুর 2 দিন আগে খালেদের সঙ্গে ঝগড়া হয়েছিল ওর। সে কথা কিছুতেই ভুলতে পারে না সুবর্ণ। রাতের ঢাকার নিঃসার রাস্তায় নামলেই সে কথা মনে পড়ে যায়। অথচ খালেদের সঙ্গে কি ভীষণ জমজমাট বন্ধুত্ব ছিল ওর। খালেদেরও ওই একই প্রতিজ্ঞা ছিল, কখনোই কারো কাছে নতজানু হবে না। কিন্তু খালেদ কি সত্য রক্ষা করতে পেরেছে? অস্ত্রের কাছে নতজানু হয়েছিল খালেদ, মাত্র 2টো বুলেট। কোন শক্তির বলেই খালেদ সে বুলেটের হাত থেকে রক্ষা পায়নি। সুবর্ণর বুকটা কেমন করে। খালেদের চিন্তাটা মরফিয়ার মতো ওকে আচ্ছন্ন করে রাখছে। মনে হয় খালেদের মরা উচিত ছিল না, তবুও খালেদ মরে গেছে। খালেদ সুস্থ সবল উদ্যত যুবক। খালেদের বুকে সাহস ছিল, পেশিতে বল ছিল, রক্তে উত্তেজনা ছিল, আরো কত কি যেন। তবুও খালেদ মরে গেছে। সুবর্ণর কিছুই ভালো লাগছে না। সুবর্ণের মনে হয় ও যেন কোনো একটা বৃন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু বিচ্ছিন্ন নয়, নিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়েছে। আর সে কারণেই পারিপার্শ্বিক কোনো কিছুর সঙ্গেই সুবর্ণ খাপ খাওয়াতে পারছে না। ধন্যবাদ। নাহরিন ইসলাম, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, আপনার এই অনুষ্ঠানটি দেখছেন আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত এবং nrbnews24.com প্রচারিত আসর থেকে। এই আসরটি প্রতি মাসের প্রথম শুক্রবার নিয়োগ সময় রাত 10টায় প্রচার হয় এবং বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায় প্রচার হয়। আমরা প্রতি পর্বে একজন শিশু সাহিত্যিককে নির্বাচন করি এবং তার সাহিত্য নিয়ে আমাদের শিশু শিল্পীদের দ্বারা পাঠ করাই। কিন্তু এর মাঝে আমরা বিশেষ অনুষ্ঠান প্রচার করি, যেমন আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা যেটি করেছি আসলে সেটি হলো যে বাংলাদেশে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার জন্য বিভিন্ন
কার্যক্রম গ্রহণ করে। আমরা তাদেরকে এই কথাটি দেখাতে চেয়েছিলাম যে প্রবাসেও সরকারি প্রতিষ্ঠান না হয়েও আমরা ব্যক্তিগত উদ্যোগেও আমরা এর চেয়ে কোনো অংশে কম কাজ করি না। যেমন বিপা যে কাজটি করে, এই কাজটি নিঃস্বার্থভাবে করে, কোনো সরকারি সহায়তা ছাড়াই তাদের নিজস্ব প্রাণশক্তি দিয়ে এই কাজটি করে। আমরা এই জিনিসটি বাংলাদেশকে দেখাতে চেয়েছিলাম এবং এই অনুষ্ঠানটি আমরা বাংলাদেশের বিভিন্ন ফোরামে নিয়ে যাব। তারা জানুক যে আমাদের শিশুরা এখানে কি কাজ করছে এবং আমাদের শিশুদেরকে কারা সংগঠিত করছে, কারা আমাদের শিশুদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে, স্বদেশ প্রেমের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে। এই ঘটনাগুলো আমরা বাংলাদেশকে জানাবো এবং বাংলাদেশ এই ঘটনাগুলি জানবে। আর আসলে এই সুযোগে আমি একটি কথা বলতে চাই যে বিপার অন্যতম আরেকজন কর্ণধার সেলিম আশরাফ, তিনি কিছুটা অসুস্থ এবং তার এত অসাধারণ মনের জোর যে সেই মনের জোরে তিনি টিকে আছেন এবং টিকে থাকবেনও। আমরা এই আসরে যারা আছি এবং যারা দেখছেন সকলের সম্মিলিত প্রার্থনা আমরা করছি যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বিপার মাঝে এতগুলি শিশুর ভালোবাসার মাঝখানে আবার ডুবে যেতে পারেন। কারণ সেলিম আশরাফ ছাড়া বিপা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, অ্যানি ফেরদৌস ছাড়া বিপা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, নীলুফার জাহান ছাড়া বিপা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। আমরা চাই না যে বিপা খুঁড়িয়ে হাঁটুক, আমরা চাই বিপা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাক, আমরা চাই সেলিম আশরাফ সুস্থ হয়ে ফিরে আসুক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শাফিন চৌধুরী রাতিক, কামিলা সফি আলম, শেখ সাফওয়ান রহমান, আমিনা ইসলাম, মুনহাই, নাহরিন ইসলাম এবং এনি ফেরদৌস। আমরা এখন কিছু আলোচনা করব বাচ্চাদের সাথে। সেটি হলো, এটি আসলে কিছুটা মুক্ত আলোচনার মতো, তোমরা যে কেউ প্রশ্ন করতে পারবে এনি আপাকে। এনি আপার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো যে এই যে আজকে যে বাচ্চারা এখানে যুক্ত হলো, এদের মধ্যে কজন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আর কজন এখানে জন্মগ্রহণ করেছে? সবাই এখানে জন্মগ্রহণ করেছে, এখানে সবাই, এখানে শুধু আমি বাংলাদেশে এবং আমিও আমরা দুজনই ওদের কাছে হেরে গেছি, কারণ ওরা এত চমৎকার করে পড়েছে, বরং আমরাই অনেক কিছু ভুলভাল করেছি। এবং আমাদের তো কণ্ঠ তো মিষ্টি না, কিন্তু বাচ্চাদের প্রত্যেকের কণ্ঠ, ওদের কচি মুখের প্রতিটা শব্দ এত মিষ্টি লাগে, এত ভালো লাগে যে আমি এখন অনুষ্ঠান শেষ করে দিতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওদের সাথে আমি আরো একটু কথা বলি, কারণ এই পবিত্রতা, এই সুন্দর আবিষ্টি তো আর আমরা খুব একটা পাবো না। এনি আপা, যদি আপনি বাচ্চাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান, আমাদের হাতে আরো 5-6 মিনিট সময় আছে। বাচ্চাদের জন্য আমার ভালোবাসা, অনেক দোয়া। আমরা চাই তোমরা আমাদের সাথে থাকো, আমরা চাই তোমরা আমাদের হাল ধরো। আমরা যে কাজটি করছি আমাদের জায়গায় তোমাদেরকে দেখতে চাই এবং আমরা দেখছিও। কিন্তু মঞ্জুর ভাই, আমার ওদের কবিতা পড়তে দেখে আমারও একটু পড়তে ইচ্ছা করছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের 22শে অক্টোবর একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে সমপ্রেমীদের নিয়ে। এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে একটি কবিতা আমাকে পাঠিয়েছেন জেসমিন আরা। তার কবিতাটা আমার খুব পড়তে ইচ্ছে করছে, ভীষণ ছোট্ট। কবিতাটির নাম আমি মানুষ। যদি প্রশ্ন করো কে তুমি, সবার আগে উত্তর দেব আমি মানুষ। আবার যদি জানতে চাও কি তুমি, এবারে বলবো আমি মানুষ। কি বা আসে যায় পরিচয়ে, নারী পুরুষ, সমপ্রেমী, উভপ্রেমী কিংবা রূপান্তরিত, শুধু মানুষ বলেই কি পরিচিত হতে পারি না? সব ছেলে মেয়েদের কাছে আমরা শিখি যে মানুষ আমরা সবাই, এবং আমরা একে অপরকে ভালোবাসবো, ভালোবেসেই থাকবো যতদিন আমরা পৃথিবীতে আছি। আপনাকে ধন্যবাদ। আমার একটি জিনিস মনে হয় কি, যে আমি চাল্লান একটি ছোট্ট ছড়া বলি। অসমান লোকজন ডানে আর বায়ে আছে, সবাইকে সাথে নিয়ে চলবার দায় আছে। আমি তো একা একা চললে হবে না, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমার ডান পাশে কালো মানুষ, ডান পাশে সাদা মানুষ, সামনের দিকে একজন লম্বা মানুষ, পিছন দিকে একজন খাটো মানুষ, এই পাশে একজন প্রতিবন্ধী, ওই পাশে একজন মানসিক ভারসাম্যহীন, ওই পাশে একজন গরিব,
ওই পাশে একজন ধনী, বিভিন্ন রকমের লোক আছে, অসমান লোকজন। পৃথিবীতে বৈচিত্র্যই হলো সবকিছু অসমান, আর পৃথিবীতে সবচেয়ে পবিত্র হলো এই সব অসমানকে সাথে নিয়ে যদি আমরা চলতে পারি। আমাদের এক জীবন তো শেষ হয়ে গেল, আমরা ততটা পারিনি। কেন পারিনি? আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের পরিবার আমাদেরকে পিছন থেকে টেনে টেনে ধরে রাখে, আমাদেরকে সত্যকে স্পর্শ করতে দেয় না। কিন্তু তোমাদের কাছে কোনো কিছু বাধা নেই। তোমাদের পায়ে শক্তি আছে, তোমাদের বুকে হিম্মত আছে, তোমাদের মস্তিষ্কে বুদ্ধি আছে, এবং অন্তরে তোমাদের ভালোবাসা আছে। তোমাদের কাছে সব মানুষ সমান। আমি যে অনুষ্ঠানের মাঝখানে একটি কথা বলেছিলাম, এই শহরে একজন দার্শনিক আছেন, তার নাম বেলাল বেগ। তিনি সবসময় একটি কথাই বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এই মানুষ কালো হতে পারে, সাদা হতে পারে, লম্বা হতে পারে, পেটে হতে পারে। এই মানুষ বোবা হতে পারে, কালা হতে পারে, অন্ধ হতে পারে, গরিব হতে পারে, ধনী হতে পারে, সমান হতে পারে, অসমান হতে পারে, কিন্তু সব মানুষই সমান, এবং মানুষের উপর আর কিছু নেই। কাজেই তোমাদের জীবনের সামনে বিশাল পথ। এই পুরো পথে ডাইনে বামে তোমরা যত অসমান মানুষ পাবে, সবাইকে দুই বাহুতে নিয়ে তোমাদের চলতে হবে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিশু তোমরা। কারণ আমেরিকার মতো দেশে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের মতো এত সৌভাগ্যবান শিশু পৃথিবীতে নেই। কাজে তোমরা যখন জন্মগতভাবে এই সৌভাগ্যটা পেয়েছো, যারা দুর্ভাগা, বিশেষ করে আমাদের দেশে কত দুর্ভাগা, তোমাদের মতো এত উচ্ছল এই বয়সে মেয়েরা থাকতে পারে না, তারা সাইকেল চালাতে পারে না, তারা খেলাধুলা করতে পারে না, তাদের পদে পদে বাধা। তাদেরকে সবাইকে হাতে ধরে পথে নিয়ে আসতে হবে তোমাদেরকে। তোমাদের কাছে এই দাবিটুকু আমাদের থাকলো। তোমরা যারা বিপার স্টুডেন্ট, তোমরা বিপার আলোকে আলোকিত হয়ে তোমরা আমাদেরকে আলোকিত করবে। আর আমাদের একটা স্বার্থ আছে, সেটা হলো আমরা যখন বুড়ো হয়ে যাব, তখন আমরা বলবো যে এই যে নাহারিন যাচ্ছে, এই নাহারিনের আলোকে নিউ ইয়র্ক শহর আলোকিত হচ্ছে, এই নাহারিনকে আমি চিনি। এই যে মুন হাই যাচ্ছে, এই মুন হাইকে এই শহরের প্রত্যেকে রেসপেক্ট করে, এই মুন হাইকে আমি চিনি। এই যে আমিনা ইসলাম, এই যে সাফওয়ান রহমান, এই যে আমাদের বন্ধুরা যারা আছে, এরা যখন বড় হয়ে যাবে, যুবক হবে, তখন এদের খ্যাতিতে এই নিউ ইয়র্ক শহর উচ্ছ্বসিত থাকবে। তখন আমরা বলবো যে আমরা এদেরকে চিনি। আমরা সেই আশায় বেঁচে আছি। তোমাদের সবার মঙ্গল হোক। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই nrbnews24.com-কে, তাদের বদান্যতায়, বিশেষ করে সাংবাদিক ওমর আলীর সাহায্যে আমরা শিশুদের সঙ্গী আশিসের 20তম পর্ব আমরা পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমরা কোনোদিন কোনো একটি অনুষ্ঠান কখনো আগে পরে হয়নি, কখনো আমরা কোনো একটি মাস আমরা মিস করিনি, এবং আশা করি ভবিষ্যতেও আমরা করব না। nrbnews24.com এর কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, বিপার কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, বিপার সাথে আমাদের ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছা আছে, সেই রূপরেখা আমরা আস্তে আস্তে জানাবো। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি শাফিন চৌধুরী রাতিক, কামিলা সফি আলম, শেখ সাফওয়ান রহমান, আমিনা ইসলাম, মুনহাই, নাহারিন ইসলাম এবং আনি ফেরদৌস সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবসময় আমাদের সাথে থাকবেন, আশিসের সাথে থাকবেন, শিশুদের সাথে থাকবেন। শিশুদের সাথে থেকে যেমন এনিয়াপাড়া বুড়ো হবেন না, শিশুদের সাথে থাকলে আপনারাও বুড়ো হবেন না। শুভরাত্রি।